রেডি সবাই? ঠিক আছে। তো আজকে আমরা পড়ব কি ধাতু নিষ্কাশন। আমরা খনি থেকে যে খনিজ সম্পদ বা ধাতু পাই, সেই ধাতু থেকে কিভাবে বিশুদ্ধ করে ধাতুটা নিষ্কাশন করতে হবে সেই জিনিস সম্পর্কে আমরা পড়ব। তাহলে এই ধাতু নিষ্কাশনের প্রথমত 5টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 5টি। প্রথম ধাপ কি? আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। দ্বিতীয় ধাপ কি? আকরিকের ঘনীকরণ। তৃতীয় ধাপ কি? ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর। চতুর্থ ধাপ হলো মুক্ত ধাতুতে রূপান্তর করা এবং পঞ্চম ধাপ ধাতুকে বিশুদ্ধকরণ করা। এই বিশুদ্ধকরণ করা যখন হয়ে যাবে তখনই আমরা কি আমাদের যে ধাতুটা প্রয়োজন সেই ধাতুটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথম ধাপ হলো ধাতুকে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। এখন আমরা খনিজ সম্পদ যখন খুঁজি তখন আমরা মূলত একটা খনি পাই, তাই না? আকরিকের চূর্ণ বিচূর্ণ করা, তাহলে এটাকে পড়ে নেই। আকরিকের চূর্ণ বিচূর্ণ করা। মনে করো আমি একটা আকরিক পাইলাম, যে হঠাৎ করে গেলাম গুহার মধ্যে, যাই দেখি এত বড় একটা আকরিক। তো ওইখান থেকে আমি ধাতু কি এই ছোট ছোট জিনিস দেখি একটা একটা করে বের করব? অবশ্যই একটা একটা করে বের করবো না। তাহলে এত বড় জিনিসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতেও কি সমস্যা হবে। তখন আমরা কি করব? সেই বড় আকরিকটাকে আগে প্রথমে চূর্ণ বিচূর্ণ করব, ছোট ছোট টুকরায় পরিণত করব। এখন বড় আকরিককে প্রথমেই তো একবারে গুঁড়া গুঁড়া পাউডার করতে পারবো না, আগে ছোট ছোট টুকরায় চূর্ণ বিচূর্ণ করতে হবে। তাহলে ছোট ছোট টুকরায় যে চূর্ণ বিচূর্ণ করে সেই যন্ত্রের নাম কি আমার? জো ক্রাশার। তাহলে এখানে জো ক্রাশারের সাহায্যে প্রথমে বড় আকরিককে ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। তারপর আছে আমার কি? বল ক্রাশার। এই বল ক্রাশারের মাধ্যমে কি করা হয়, যে সেই ছোট ছোট টুকরাকে একবারে পাউডারের মতো মিহি করে ফেলা হয়। বুঝতে পারছো? তাহলে প্রথমে যে আকরিকটা পেলাম, আকরিকটা পাওয়ার পরে আমার প্রথম ধাপই হলো সেই আকরিকটাকে একবারে পাউডারে পরিণত করা। প্রথমে জো ক্রাশারের সাহায্যে ছোট ছোট টুকরায় পরিণত করতে হবে, তারপরে বল ক্রাশারের সাহায্যে সেই টুকরাকে একবারে পাউডার করে ফেলতে হবে। বুঝতে পারছো? 2 নম্বর পদ্ধতি দেখো, আকরিকের ঘনীকরণ। যে আকরিকটা পেলাম, তারপরে যে পাউডারটা পেলাম, সেই আকরিকের কি ঘনীকরণ। ঘনীকরণ কিভাবে করে দেখো, ঘনীকরণেরও কয়েকটা ধাপ আছে। প্রথমে দেখো হাইড্রোলাইটিক পদ্ধতি। হাইড্রোলাইটিক, এরপর থেকে যখনই হাইড্রো সম্পর্কে পড়বা, হাইড্রো সম্পর্কে পড়বা, দেখবো এখানে পানির কোনো কিছু থাকে, বিশেষ যে কোনো ক্ষেত্রেই দেখবা যে হাইড্রো সম্পর্কিত যে কোনো জিনিসে পানি থাকে। তো হাইড্রোলাইটিকও মূলত এই পানি নিয়েই কাহিনী। যে হাইড্রোলাইটিক পদ্ধতিতে কি করা হয়, একটা মনে করো টেবিল, হেলানো টেবিল, এরকম হেলানো একটা টেবিল আছে, টেবিলটারে ভাইব্রেটে রাখা হয়, মানে ঝাঁকানো হয় এরকম অবস্থা। তাহলে কি হবে, এইখানে যে পাউডার দিছি বা যে আকরিকটা দিছি আমি, সেই পাউডারটা কি আস্তে আস্তে নিচে পড়বে না? এখন মনে করো ওই পাউডারের মধ্যে কি আমার প্রয়োজনীয় ধাতুও আছে, আবার ময়লাও আছে, বালিকণা, কাদাকণা বা অন্যান্য পদার্থ থাকতে পারে। তখন ওই কম্পমান ওই টেবিলের উপর যদি আমি আস্তে করে পানি ছেড়ে দেই, ছিঁড়ে পানি দেই, তাহলে কি হবে, ওই ময়লাগুলো আস্তে আস্তে ধুয়ে নিচে পড়ে যাবে, আর আমার যে ধাতুটা দরকার সেই ধাতুটা ওখানে থাকবে। বুঝতে পারছো? তাহলে এইটাই হলো মূলত হাইড্রোলাইটিক পদ্ধতি, যে একটা কম্পমান মানে কাঁপতে থাকবে। কম্পমান একটা টেবিল, মনে করো এটা টেবিল, একটা কম্পমান এভাবে কাঁপতেছে। তো এইখানে মনে করো যে ধাতু আছে, ধাতুর উপরে পানি দিয়ে দিলাম, আস্তে আস্তে কি পানিটা পড়ে যাবে। বুঝতে পারছো? হাইড্রোলাইটিক পদ্ধতি, এটা খাতার মধ্যে লিখে রাখো, এটা লই করুম, এটার প্র্যাকটিক্যালটা দেখে দিব না। হাইড্রোলাইটিক পদ্ধতি, নাহলে এখানে একটা লাল কলম একটা তীর চিহ্ন দিয়ে দাও, স্টার চিহ্ন দিয়ে দাও, যে এটার প্র্যাকটিক্যাল দেখতে হবে। ঠিক আছে? দেখায় হ্যাঁ, অন্যান্য চ্যানেল থাকে যে স্বর্ণ থাকে, স্বর্ণ দিয়ে করা পারব না আমরা। স্বর্ণ আইনো তাহলে 2 কেজি স্বর্ণ আইনো আমরাই করবো নি, ওটা ঘুরে করে তারপরে ওটা হাইড্রোলাইটিক পদ্ধতিতে নিষ্কাশন করবো নি। আচ্ছা ঠিক আছে। তারপরে হলো আমাদের ফেনা ভাসমান পদ্ধতি। ফেনা ভাসমান পদ্ধতিতে কি করা হয়, যে এই পদ্ধতিতে হলো সালফাইড আকরিক আছে না, সালফাইডের আকরিকগুলোকে ঘনীকরণ করা হয় হলো ফেনা ভাসমান পদ্ধতিতে। তো এই কারণে কি হয়, বড় একটা ট্যাঙ্ক নেওয়া হয়, বড় একটা ট্যাঙ্কের মধ্যে কি হয়, আকরিক নেওয়া হয়। আকরিক নেওয়ার পরে তারপরে এখানে পানি নেওয়া হয়, হ্যাঁ পানি দেওয়া হয়। তারপরে এরপরে অল্প অল্প করে কি তেল যোগ করা হয়। পানি নেওয়ার পরে প্রথমে কি করলাম, আমরা একটা বড় একটা ট্যাঙ্ক নিলাম, ট্যাঙ্কের মধ্যে মনে করো যে আকরিকগুলো নিলাম, আকরিক নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে কি
তেল মিশাইতে শুরু করলাম। এরপর এই মিশ্রণের মধ্যে বায়ু চালনা করলে, এই মিশ্রণ যদি বায়ু চালনা করি, যে বাইরে থেকে ব্লো ড্রায়ার আছে না, ড্রাই মেশিন আছে বা অনেকগুলো আছে যে ইয়ের মধ্যে নলের মধ্যে দেয়া বাতাস দেওয়া যায়, তো ওইখানে মনে করো বায়ু চালনা করলাম। বায়ু চালনা করলে কি হবে, যে সালফাইডের যে আকরিকগুলো আছে সেগুলো কি তেলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তেল আমি যে পরে তেল দিছি, আমার সালফাইডের আকরিকটা কি হবে, তেলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত হয় ওটা ফেনা আকারে উপরে উঠে যাবে। এখন এই ফেনার মধ্যে কি হবে, আমাদের যে সালফাইড ছিল সেই সালফাইডটা কি হবে, ওই যে তেল যোগ করলাম, তেলের সাথে দ্রবীভূত হয়ে এই ফেনার মাধ্যমে উপরে উঠে আসবে। আর এই নিচে জমা হবে হলো খনিজ দ্রব্য। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের ফেনা ভাসমান পদ্ধতিতে প্রথমত আমরা আকরিক এবং পানি নিলাম, তারপর কি আস্তে আস্তে তেল যোগ করলাম। তেল যোগ করার পরে কি আমরা বাইরে থেকে বায়ু প্রবাহ করলাম, ফলে কি হলো, সালফাইড যে ছিল, সালফাইড কি তেলের সাথে দ্রবীভূত হয়ে ফেনা আকারে উপরে উঠে আসছে এবং খনিজ মূলগুলো নিচে চলে আসছে। এখান থেকে আমরা ফেনাটা আলাদা করে নিলে ওই ফেনা থেকেই আমরা কি সালফাইডটা পেয়ে যাবো। বুঝতে পারছো ফেনা ভাসমান পদ্ধতি? ঠিক আছে। তেল ফেনা ভাসমান পদ্ধতি প্রায় সেম জিনিস। ওইখানে মনে করো একটা বড় বিকার ছিল, তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ছোট একটা পাত্র নেই। ঠিক আছে, ছোট একটা পাত্র নেই, সেম কাজটাই করে কাজ। এখানে আমরা কেরোসিন তেল নেওয়া হয়, কেরোসিন তেল যোগ করা হয় বড় করে। দেখো, তারপর দেখো চৌম্বকীয় পৃথকীকরণ। এখন চৌম্বকীয় পৃথকীকরণ কিভাবে করব? তাহলে চৌম্বকীয় পৃথকীকরণ করতে গেলে অবশ্যই আমরা এমন ধাতুটা আলাদা করব যে ধাতু চৌম্বকের সাথে আকর্ষিত হয়। তার নাম দেখে আমরা বুঝতে পারি যে চৌম্বকীয় পৃথকীকরণ মানে চুম্বকের সাহায্যে পৃথক করব। যদি চৌম্বক আকর্ষণই না করে তাহলে চৌম্বকের সাহায্যে পৃথক করব কিভাবে? তাহলে অবশ্যই চৌম্বকের সাথে আকর্ষিত করতে হবে, তাই না? তাহলে চৌম্বকের সাথে যখন আমরা আকর্ষিত কোনো ধাতু পৃথক করব, তখন আমরা এই চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি ব্যবহার করব। ক্রোমাইট, রুটাইল এই ধরনের পদার্থকে এই চৌম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে করা হয়। এখন এটি কিভাবে করা হয়? মনে করো একটা যন্ত্র, সেখানে হলো কি দুইটা চাকা লাগানো আছে, এটা হলো মনে করো কি চাকা। ঠিক আছে, দুইটা চাকার মতো। ঠিক আছে, চাকার মধ্যে কি বেল্ট লাগানো থাকে, এখানে কি কি বেল্ট লাগানো থাকে, বেল্টের সাথে কি সবসময় ঘুরতে থাকে এখানে। এখন উপর থেকে কিছু পরিমাণ আকরিক বা পাউডার, মনে করো ক্রোমাইটের কিছু পাউডার আমি এখানে দিলাম, এখানে দেওয়া আছে ক্রোমাইটের কিছু পাউডার এখানে আছে। এর সাথে মনে করো যে কিছু অন্যান্য জিনিস, বালি বা ময়লা টয়লা এখানে মিশ্রিত আছে, বালি বা ময়লা মিশ্রিত আছে। লালগুলো হলো আমার ক্রোমাইট এবং নীলগুলো হলো মনে করো বালি বা অন্যান্য ময়লা। এখন এই যে বেলটা যখন ঘুরবে, তখন এইখানে আসার পর এগুলো কি সব নিচে পড়ে যাবে না? এখানে যে পদার্থগুলো আছে সবগুলো কি এখানে আসার পর নিচে পড়ে যাবে। কোন বলের কারণে? চৌম্বকীয় বলের কারণে। চৌম্বক আছে এখনো, হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ বল, অভিকর্ষ বলের কারণে নিচে পড়বে। তাহলে এগুলোর সাথে তো সাথে লাগে যাবে না। আমি তো চৌম্বক এখন আনি নাই, এখানে নিচে পড়ে যাবে পৃথিবীর আকর্ষণ বলের কারণে, অভিকর্ষ বলের কারণে। ঠিক আছে, তাহলে নিচে যখন পড়বে ঠিক ওই চান্সটাই আমরা কি কাজে লাগাবো। কাজে লাগে মনে করো এইদিকে আমরা একটা চৌম্বকীয় পাত্র এইখানে বসাইছি, আর এই পাশে মনে করো নরমাল সাধারণ একটা পাত্র। তাহলে এইটা যখন ঘুরে ঘুরে এখানে আসবে, মনে করো এখানে আসছে, তখন কি হবে, সবগুলো পড়তেছে এই পর্যন্ত মনে করো একসাথে সবগুলো পড়ছে। ঠিক আছে, এখানে কি সবগুলো কি একসাথে পড়তেছে এখানে। কিন্তু যখন এই পর্যায়ে আসবে তখন দেখবে কি এখানে একটা চৌম্বকীয় পাত্র আছে, তাই না? চৌম্বকীয় পাত্র থাকে, তখন এরা যারা এদের মধ্যে যারা চৌম্বকে আকর্ষণ করে তারা কি এই পাত্র দ্বারা কি আকৃষ্ট হবে। আর যারা চৌম্বকের সাথে আকর্ষণ করে না তারা তো পাত্র দ্বারা আকৃষ্ট হবে না, তাই না? তাহলে যারা চৌম্বকের সাথে আকর্ষণ করে তারা পাত্রের দ্বারা আকৃষ্ট হয়ে এই দিকে চলে যাবে, এইদিকে পাত্রের মধ্যে এসে পড়বে। আর যারা চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না তারা কি করবে, সরাসরি নিচে পড়বে। বুঝতে পারছো? তাহলে এই বেল্টে ঘুরতেই আছে, আর আমি এখানে আস্তে আস্তে ঢালতেছি, আর এখানে আস্তে আস্তে কি এভাবে পৃথক হতেছে। বুঝতে পারছো চৌম্বকীয় পৃথকীকরণ? তাহলে কোন কোন পদার্থ এই চৌম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে পৃথক করা হয়?
ক্রোমাইড রুটাইল। ঠিক আছে, তাহলে চৌম্বকীয় পৃথকীকরণ বুঝতে পারছি আমরা, তাই না? তাহলে চৌম্বকীয় পৃথকীকরণের একটা সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কিভাবে বলতে পারি যে যে পদ্ধতিতে চৌম্বক বা চৌম্বকীয় ধর্ম ব্যবহার করে কোন আকরিক থেকে চৌম্বকীয় পদার্থ পৃথক করা হয় তাকে চৌম্বকীয় পৃথকীকরণ বলে। তাহলে যে পদ্ধতিতে আমরা চৌম্বকীয় ধর্ম ব্যবহার করে চৌম্বক বা আকরিক থেকে ধাতু বা এবং খনিজ বল পৃথক করি সেই পদ্ধতিকে চৌম্বকীয় পৃথকীকরণ বলে। বুঝতে পেরেছো? তারপর 5 নাম্বার দেখো আমাদের রাসায়নিক পদ্ধতি। তাহলে রাসায়নিক পদ্ধতিটা কি? রাসায়নিক পদ্ধতিতে আমরা এমন পদার্থ আলাদা করব যেটা কোনো একটা নির্দিষ্ট পদার্থের সাথে বিক্রিয়া করে, আর খনিজ বলগুলো বিক্রিয়া করে না। চুম্বকীয় পদার্থের সময় যখন আমরা করছি তখন আমরা করছি কি কিছু পদার্থ কি আছে চুম্বকের সাথে আকর্ষণ করবে আর বাকিগুলোকে আকর্ষণ করবে না। এই রাসায়নিক পদ্ধতিতে একটা পদার্থ কি বিক্রিয়া করবে আর বাকিগুলো কি বিক্রিয়া করবে না। যে বিক্রিয়া করবে তার কি বিক্রিয়ার মাধ্যমে আলাদা করতে পারবো আমরা। তাহলে আমরা এর আগে একটা আকরিকের নাম পড়ছি হলো বক্সাইট। কোন আকরিকের নাম পড়ছি? বক্সাইট। বক্সাইট, বক্সাইটের সঙ্গে কি Al2O3 সাথে কি 2 অণু পানি। তাহলে এই যে বক্সাইট, বক্সাইটে একটা মৌল আছে, দেখো একটা ধাতু আছে কি আমাদের অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম ধাতুটা কি আলাদা করা হয় বক্সাইট থেকে, কি আলাদা করা হয়। আর এটা কি করা হয় রাসায়নিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম আলাদা করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করা হয়। তাহলে এর আবার তিনটা ধাপ আছে কিভাবে করতে হয় রাসায়নিক প্রক্রিয়ার তিনটা কি ধাপ আছে। প্রথম ধাপে আমরা বলি যে 1 নম্বর ধাপ, মনে করো যে 1 নম্বর ধাপ। 1 নম্বর ধাপে কি হয় এই বক্সাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করানো হয় বা উত্তপ্ত করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে কি উত্তপ্ত করা হয়। যদি উত্তপ্ত করা হয় সেখান থেকে কি হয় সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। বুঝছো? সোডিয়াম অ্যালুমিনেট মানে অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করা হয়। তারপরে বিক্রিয়াটা কেমন হয়? বিক্রিয়াটা হয় কি বক্সাইট Al2O3 H2O, হ্যাঁ, এটার সাথে যুক্ত করা হয় কি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়। যুক্ত করলে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়া উৎপন্ন হয় কি সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট NaAlO কি দেখে তোমরা হ্যাঁ বক্সাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে প্রথমে বিক্রিয়া করানো হয়, হ্যাঁ, উত্তপ্ত করানো হয়। উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয় এবং পানি তৈরি হয়। সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি তৈরি হয়। এই যে উত্তপ্ত করে বিক্রিয়া করানো হয়েছে না, এই জিনিসটা হলো তখন কি গরম অবস্থায় আছে, তাই না? এই গরম সোডিয়াম অ্যালুমিনেটকে দ্বিতীয় ধাপে কি করা হয়? দ্বিতীয় ধাপে পানির সাথে বিক্রিয়া করানো হয়। তাহলে 2 নম্বর ধাপে কি করব আমরা? এই সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে গরম সোডিয়াম অ্যালুমিনেটকে পানির সাথে বিক্রিয়া করাবো। তাহলে NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট প্লাস H2O পানির সাথে বিক্রিয়া করলে কি হয়? পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখান থেকে হলো কি আমাদের AlOH অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এখন এখানকার এই সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হলো দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা নিচে পদক্ষেপ করে। বুঝতে পেরেছো? তাহলে 2 নম্বর ধাপে কি হলো? আমরা প্রথম ধাপে কি করছিলাম? আমরা বক্সাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছিলাম, ফলে
সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়েছিল এবং পানি উৎপন্ন হয়েছিল। এখন এই গরম সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা কি করব, পানির সাথে বিক্রিয়া করাবো, ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এখন এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পেলাম আমরা, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা আলাদা করব। আলাদা করার পরে আমরা 3 নম্বর ধাপে যাব। 3 নম্বর ধাপে কি করা হবে, সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপ দেব আমরা। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপ দেব। তাহলে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি এই 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয়, তখন আমাদের বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা কি বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড আর হলো পানি উৎপন্ন। বুঝতে পারছো তিনটা ধাপ? তিনটা ধাপ আরেকবার বলাই আমি। কি হয়, প্রথমে আমরা বক্সাইড নেই, বক্সাইডটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, মূলত উত্তপ্ত করে আর কি মিশিয়ে। উত্তপ্ত করার ফলে কি হয়, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার সাথে সাথে সেই গরম সোডিয়াম অ্যালুমিনেটকে আমরা আলাদা করে পানির সাথে বিক্রিয়া করাবো। পানির সাথে বিক্রিয়া করলে কি হবে, এখান থেকে সোডিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুটো জিনিস আলাদা হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে যেটা পানিতে দ্রবীভূত থাকবে, এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সেটা তলানিতে জমা হবে। জমা হওয়ার সাথে সাথে কি হবে, তলানি থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিব এবং ওইটাকে আমরা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেব। তাপ দেওয়ার ফলে আমাদের বিশুদ্ধ সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাব। সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সরি, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, এখানে তরলের কোনো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এখন আমি তো শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হলো দ্রবীভূত অবস্থায় থাকবে। যেহেতু দ্রবীভূত অবস্থায় আছে আর এটা তরলের জমা হয়েছে, তাহলে তরলের থেকে আমরা এটা সহজে আলাদা করে নিতে পারবো। আলাদা করার পরে যখন আমরা উত্তপ্ত করছি, এটা আর অন্য কোনো বাড়তি পদার্থ নয়। উত্তপ্ত করার ফলে এখানে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং এখান থেকে পানি উৎপন্ন হবে। বুঝতে পারছো রাসায়নিক টুকা? ক্লিয়ার হয়েছে? তিনটা ধাপ এভাবে হয়, তিনটা ধাপ। তাহলে আমাদের আকরিকের ঘনীকরণটা হলো, এখন হলো 3 নাম্বার ধাপ। হ্যাঁ, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। কি করব আমরা, ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর করব। এখন যে আকরিকটা পেলাম আমরা ঘনীকরণ করার পরে, সেটা অক্সাইডে রূপান্তর করব। এখন দেখো, আকরিকের উপস্থিতিতে ধাতুকে বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে কি করা হয়, গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়, মানে তাপমাত্রা যেন না গলে, যে পদার্থটা আমরা ঘনীকরণ করব সেটা কি গলা যাবে না, গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় আমাদের সেটা কি উত্তপ্ত করতে হবে। মনে করো আমার যে কোনো একটা পদার্থের গলনাঙ্ক মনে করো যে 1000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে আমার কি 1000 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা সেটা গলে যাবে, গলানো যাবে না। মনে করো 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা তাপ দিলাম, এটা হলো ঘনীকরণ। তাহলে কি করতে হবে, যে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় তাপ দিতে হবে। তাপ দেওয়ার ফলে কি করবে, এইটার মধ্যে যদি কোনো বাইকার্বনেট থাকে, হাইড্রোক্সাইড থাকে, বা শুধু কার্বন মনোক্সাইড থাকে, এরকম যদি কোনো কিছু থাকে, সেটা কি নষ্ট হয়ে যাবে বা সেটা চলে যাবে। একবারে বিশুদ্ধ অক্সাইডটা পেয়ে যাবো আমরা। যেমন এখান থেকে মনে করো যে আমরা একটা উদাহরণ যদি দিই, যে জিঙ্ক কার্বনেট, এটাকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি হবে, এখান থেকে জিঙ্ক অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইডটা আলাদা হবে। বুঝতে পারছো? তো এই মূলত এখানে হলো তাপ দেওয়া হয়। এই যে চিহ্ন আছে না, এটা হলো তাপ চিহ্ন, তাপ দেওয়া হচ্ছে। তাহলে জিঙ্ক কার্বনেটকে যদি আমরা তাপ দেই, যেন বইলে না যায় জিঙ্কটা, বুঝছো, গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় তাপ দেই, তাহলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাবো। এইটি হলো মূলত ঘনীকরণ, আকরিকের ঘনীকরণ। ঠিক আছে? আরেকটা হলো আকরিকের তাপ জ্বালা। এর আগে আমরা একটা পড়ছিলাম যে সালফাইডের আকরিক। সালফাইডের আকরিকটা কি ছিল, কি করছিলাম সালফাইডের আকরিকে,
ঘনীকরণে কোন পদ্ধতিতে যেন সালফাইডের আকরিক করা হয়? ফেনা ভাসমান পদ্ধতি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে সালফাইড সম্পর্কে আমরা একবার পড়ছিলাম, তাই না? সালফাইড সম্পর্কে পড়ছিলাম কোথায়, যে ফেনা ভাসমান পদ্ধতি সালফাইডের আকরিকের জন্য ব্যবহার করা হয়। এইখানেও তোমার আকরিকের যে তাপ জারণ আছে, যে তাপ জারণ, এটা কি শুধুমাত্র সালফাইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো কিভাবে ব্যবহার করা হয়, যে সাধারণত সালফাইড আকরিকে তাপ জারণ করা হয়। এখন এই সালফাইডের আকরিকও কি গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাতাসের উপস্থিতিতে কোনো বদ্ধ ঘরে বদ্ধ কিছুর মধ্যে করা যাবে না, বাতাসের উপস্থিতি লাগবে। তার মানে কি আমাদের অক্সিজেন লাগবে এখানে, বাতাসের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। এই উত্তপ্ত করলে এই যে সালফাইড, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি খনিজ মৌল যেগুলো থাকে সেগুলো কি চলে যায়। যেমন বুঝতে যখন করবো তখন বাতাসের উপস্থিতি না হইলেও একটা বদ্ধ জায়গায় বললে করতে পারি, বাতাসের উপস্থিতির কোনো প্রশ্ন নাই। আর এখানে বাতাসের উপস্থিতি লাগবে। আর এখন মনে করো তুমি তাপ দিবে, তাপ যে দিতেছো তোমার আগুন জ্বলতেছে, আগুন জ্বলার জন্য তো অক্সিজেন প্রয়োজন, তাই না? তো অক্সিজেন তো লাগবেই তখন, কিন্তু এটা আলাদা ভাবে উল্লেখযোগ্য না। কিন্তু এইখানে অক্সিজেন লাগবে, মানে ওই জিনিসটা পদার্থের মধ্যে অক্সিজেন থাকতেই হবে। তাহলে কি হবে, যেমন মনে করো জিঙ্কেরটাই বলি, যে জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড, আর এটাকে যদি বাতাসের উপস্থিতিতে, তার মানে এখানে অক্সিজেন আনি আমরা প্লাস O2, বাতাসের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে যদি চাপ দেওয়া হয় তাহলে কি হবে, এই যেখানকার যে সালফাইড জিনিসটা এইটা চলে যাবে, কি হবে জিঙ্ক অক্সাইড হবে প্লাস মনে করো সালফাইডটা চলে গেল। এখন সালফাইড একা থাকবে না, সালফাইড যাওয়ার সাথে কি, সালফাইডের সাথে কি অক্সিজেন সালফার ডাই অক্সাইড হিসেবে চলে যাবে, বুঝছো? সালফার ডাই অক্সাইড হিসেবে চলে যাবে, বুঝতে পারছো? তো আমি জানো তাহলে এই যে সালফাইডের আকরিকের ক্ষেত্রে এটা ব্যবহার করা, ঠিক আছে? এখান থেকেও কি আমরা মূলত জিঙ্ক অক্সাইড পেলাম, কারণ কি আমরা পড়তেছি কি ঘনীভূত আকরিকের অক্সাইডের রূপান্তর। তাহলে অক্সাইডের রূপান্তর হলো আমরা দুই ভাবে, একটা হলো কি আকরিকের বশীকরণ, আর হলো আরেকটা আকরিকের তাপ জারণ। বশীকরণ হলো বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে করা হয়, আর সালফাইডের ক্ষেত্রে তাপ জারণ করা হয়, বুঝতে পারছো? তাহলে আমাদের গেল যে ঘনীভূত আকরিকের অক্সাইডের রূপান্তর, এটা হলো। এখন দেখো ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, ধাতব অক্সাইড কি মুক্ত ধাতুতে রূপান্তর। মুক্ত ধাতুতে রূপান্তর, এখন মুক্ত ধাতুতে রূপান্তর করার জন্য তিনটা আলাদা আলাদা পদ্ধতি আছে। তিনটে কি আলাদা আলাদা পদ্ধতি আছে, একটা হলো তড়িৎ বিশ্লেষণ, আরেকটা হলো কি তোমাদের কার্বন বিজারণ, আরেকটা হলো স্ববিজারণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি এবং স্ববিজারণ পদ্ধতি। তাহলে কি আমরা এখানে কার্বন বিজারণ তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ এবং স্ববিজারণ পদ্ধতি। এখন কোন ধাতুকে কোন উপায়ে পৃথক করা হয়, এখন সেটা হলো আমাদের সক্রিয়তা সিরিজে উপরের দিকে যে ধাতুগুলো আছে সেগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করে থাকি, হ্যাঁ। আর মাঝখানের যে ধাতুগুলো আছে সেগুলোকে আমরা হলো কার্বন বিজারণ পদ্ধতিতে রূপান্তর করে থাকি, এবং শেষের দিকে যে ধাতুগুলো আছে সেগুলো কি স্ববিজারণ পদ্ধতিতে রূপান্তর করে থাকি। এখন এর মধ্যে আবার দুইটা আলাদা আলাদা ধাতু আছে যেগুলো আমরা বিশুদ্ধ অবস্থায় পাই, একটা হলো প্লাটিনাম আর একটা হলো কি সোনা। তাহলে প্লাটিনাম এবং স্বর্ণকে আমরা বিশুদ্ধ অবস্থায় পেয়ে থাকি। এখন তাছাড়া যেগুলো আছে সেগুলো কি মনে করো তড়িৎ বিশ্লেষণে আমরা কি কোনগুলো করে থাকি, যে তাহলে এই কয়েকটা ধাতু আমরা কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পৃথক করে থাকি। তারপর আছে হলো কার্বন বিজারণ। কার্বন বিজারণের সাথে মাধ্যমে কি জিঙ্ক, ফেরাস এবং
লেড বা প্লাম্বার, এই তিনটাকে আমরা কি কার্বন বিজারণের মাধ্যমে পৃথক করে থাকি। এখন অনেক সময় এইখানে সব বিজারণে দেখবা আছে কি কি আমাদের কপার, মার্কারি এবং সিলভার বা রূপা। এখন দেখো এই যে কপার আছে, এই কপারকে মাঝে মাঝে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতেও পৃথক করে থাকি বা রূপান্তরিত করে থাকি। এখন তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমরা এর আগে কি হালকা ধারণা আছে, তাই না? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এই সম্পর্কে হালকা ধারণা আছে। তো আমি আরেকটু বলে দেই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয় মূলত, যে একটা পাত্রে, স্টিলের পাত্রে, মনে করো তোমার যে ধাতুটা তোমরা বের করবা সেই ধাতুটা স্টিলের পাত্রে নেওয়া হয়, ঠিক আছে? স্টিলের পাত্রে নেওয়া হয়, তারপরে ওই স্টিলের পাত্রকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। হ্যাঁ, ওই স্টিলের পাত্রকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব এবং সেই পাত্রের মধ্যে কার্বন দণ্ড ডুবানো অবস্থায় থাকে। কার্বন দণ্ড এমন ভাবে ডুবানো অবস্থায় থাকবে যেন পাত্রের সাথে লেগে না থাকে, কোনো জায়গায় টাচ যেন না করে, ঠিক আছে? হ্যাঁ, চিত্র দেখো, চিত্রের মধ্যে দেওয়া আছে যে কার্বন দণ্ড, সেই কার্বন দণ্ডকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। বুঝতে পারছো? অ্যানোড হিসেবে ব্যবহার করব। মনে করো আমরা একটা যৌগ নিই যে অ্যালুমিনিয়ামের অক্সাইড, আমরা বক্সাইডের পাইলাম না, বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাইছি, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এইটা আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে এটা তড়িৎ বিশ্লেষণ করলে এটা যখন আমরা দ্রবণে দেব, দ্রবণে দেওয়ার পর আমরা যখন এর মধ্য দিয়ে তড়িৎ চালনা করব তখন এটা দুটো ভাগে বিভক্ত হবে, তাই না? কি কি ভাগে বিভক্ত হবে? অ্যালুমিনিয়াম 3+ আর হলো O2-, ঠিক আছে? এই দুটো আয়নে বিভক্ত হয়ে যাবে, অ্যালুমিনিয়াম 3+ এবং O2-। অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সিজেন আয়নে বিভক্ত হয়ে যাবে। এখন আমরা জানি কি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন হলো ত্যাগ করে, তাই না? সরি বলছি, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে আর অ্যানোডে গিয়ে হলো ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই অ্যালুমিনিয়াম কি 3+ আছে, তাই না? ও কি করব, ও যখন বিদ্যুৎ চালনা করা হবে এই অ্যালুমিনিয়াম অ্যানোডে চলে যাবে, এই ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে চলে যায় তিনটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। বুঝতে পারছো? কারণ ইলেকট্রন দিবে কে? ক্যাথোড, আর অ্যালুমিনিয়াম অলরেডি ইলেকট্রন তিনটা দিয়ে দিছে, তাহলে ওর যদি ধাতু হতে হয় তাহলে ওই তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে ধাতুতে পরিণত হবে। তাহলে এই কারণে ও হলো ক্যাথোডে চলে যাবে ইলেকট্রন গ্রহণ করার জন্য। তাহলে তখন কি হবে যে অ্যালুমিনিয়াম 3+ তিনটা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। এই বিক্রিয়াটা হবে হলো ক্যাথোডে বিক্রিয়াটা হবে এবং এখানে ইলেকট্রন কি গ্রহণ করছে, তাহলে এটা কি কোন বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। কোন বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া, কারণ কি ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ বিক্রিয়া। তাহলে এইভাবে কি আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা ধাতু পেতে পারি। বুঝতে পারছো এটা? এখন দেখো তড়িৎ বিশ্লেষণের পরে আছে আমাদের কি কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি, এখন আমরা যে কোনো ধাতু, সবগুলো ধাতুরই কি অক্সাইড পাইছি না আমরা, তাহলে এখান থেকে আমরা মনে করি একটা অক্সাইড নেই, জিঙ্ক অক্সাইড দিলাম, এটা হলো কার্বন বিজারণ করব, মানে কি কার্বনের সাথে বিক্রিয়া করাবো। এখন যুক্ত করলাম আমি একটা কার্বন, দিলাম আমি তাপ দেওয়ার ফলে কি হবে, এই জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কটা কি আলাদা হয়ে যাবে এবং অক্সিজেন কি কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এইখানে যদি তাপ দেওয়া হয় তাহলে আমরা জিঙ্ক পাবো এবং কার্বন মনোক্সাইড পাবো, ঠিক আছে? কার্বনের সাথে একটা অক্সিজেন থাকে তাহলে কি বলে কার্বন মনোক্সাইড। এটাই হলো কার্বন বিজারণ। বুঝতে পারছো? তো এই জিঙ্ক অক্সাইডকে কার্বনের সাথে বিক্রিয়া করলে আমরা জিঙ্ক ধাতুটা পাবো এবং কার্বন মনোক্সাইড পাবো। এখন যদি ফেরাস অক্সাইড থাকতো কার্বনের সাথে বিক্রিয়া করে শুধু ফেরাস পেতাম, তারপর লেড অক্সাইড থাকতো তাহলে কার্বনের সাথে বিক্রিয়া করে শুধু লেড পেতাম। বুঝতে পারছো কার্বন বিজারণ? এখন যদি বারবার বললাম যে কপারটাকেও মাঝে মাঝে কার্বন বিজারণের মাধ্যমে আলাদা করা হয়, তখন কি থাকে কপার অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে, তাপ দিলে শুধু কপার পাওয়া যায় আর কার্বন মনোক্সাইড পাওয়া যায়। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে আছে কি আমাদের স্ববিজারণ। স্ববিজারণে কি এখানে যেমন আমাদের কার্বন আনতে হয়েছে, হ্যাঁ, স্ববিজারণে কার্বন আনতে হয় না, কার্বন ছাড়াই ও মনে করো আছে, এই যে মনে করো সিলভার
সবিজারণ। সিলভার অক্সাইড আছে আমাদের, সবগুলো তো অক্সাইড আকারেই আছে তাই না? আগের ধাপে আমরা ধাতু কি এই অক্সাইডে রূপান্তর করছিলাম তাই না? এখন আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করতেছি। তাহলে মনে করো এখানে সিলভার অক্সাইড আছে, হ্যাঁ সিলভার অক্সাইড আছে, তাহলে সিলভার অক্সাইডের সাথে কি করবো আমরা? তাপ দিব, কোনো কিছু আনার দরকার নাই, সব বিজারণ দিতে কোনো কিছু আনার দরকার নাই। এখানে যদি তাপ দেওয়া হয় তাহলে এখান থেকে কি সিলভারটা আলাদা হয়ে যাবে, বুঝতে পারছো? সিলভার আলাদা হয়ে যাবে। আবার বাদ বাকি কি মনে করো এখানে অন্যান্য যে পদার্থ আছে বা অক্সিজেন আছে, অক্সিজেন বাইরে আকারে চলে যাবে, বুঝতে পারছো? তাহলে এইভাবে কি আমরা সবিজারণের মাধ্যমে আলাদা করতে পারি। তাহলে দেখো আমরা মুক্ত ধাতুতে যে রূপান্তর করলাম তিনটা ধাপে কি বুঝতে পারছো? তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণে সক্রিয়তা সিরিজের উপরের যে ধাতুগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়, সেগুলো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথক করা হয়। তারপর আছে আমাদের কার্বন বিজারণ, এগুলো সক্রিয়তা সিরিজের মাঝখানে যে মৌলগুলো আছে সেগুলো কার্বন বিজারণের মাধ্যমে পৃথক করা হয়। এবং সবশেষে ছিল সবিজারণ। আর এখানে আমরা বলছিলাম কি দুইটা ধাতু পিটি আর হলো এইউ, কি পিটি কি প্লাটিনাম আর এইউ কি গোল্ড। তাহলে এই দুইটা হলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এগুলো মনে করো কাদামাটির মধ্যে পাইলাম, কাদামাটি পরিষ্কার করে ফেললাম, শেষ, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এখন দেখো আমাদের মুক্ত ধাতুতে রূপান্তর করা হয়ে গেছে, এখন হলো ধাতু বিশুদ্ধকরণ। এখন সর্বপ্রথম আমাদের কি বিগালক যোগ করার পদ্ধতি, বিগালক যোগ করব। এখন আমরা যে ধাতুটা এখানে আলাদা করছি না, মুক্ত ধাতুতে রূপান্তর করছি, কিন্তু আমাদের নরমালি কি আর কোনো এই খনিজ মল বা খারাপ পদার্থ থাকার কথা না, কিন্তু এইখানে মনে করো আমরা প্রায় 98% বিশুদ্ধ করে ফেলছি অলরেডি। এইখানে মুক্ত ধাতুতে রূপান্তর করার পরে 98% প্রায় বিশুদ্ধ করে ফেলছি। এখন আমরা এই বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় এটাকে আমরা 99.9% প্রায় 100% বিশুদ্ধ করে ফেলবো। এখন একবারে বিশুদ্ধ করে ফেলবো। এখন বিগালক কি? বিগালক হলো এমন পদার্থ যে পদার্থ ওই বিশুদ্ধ ধাতুর মধ্যে চালনা করলে ওই ধাতুর মধ্যে যে খনিজ মলটা আছে সেই খনিজ মলটা আলাদা হয়ে যায়। এখন তুমি যে পদার্থই ব্যবহার করো সেটাই বিগালক, বুঝতে পারছো? তাহলে মনে করো আমি একটা সিলভার নিচ্ছি, সিলভারের ক্ষুদ্র ক্ষুদ্র অন্য পদার্থ আছে, ওইখানে মনে করো আমি উত্তপ্ত গরম কোনো কিছু ঢালছি, মনে করো পানি ঢালছি, পানি উত্তপ্ত গরম পানি ঢালার কারণে ওইখান থেকে ময়লাটা চলে গেছে, ওই পানিটাই আমার বিগালক, বুঝতে পারছো? তাহলে যে পদার্থটা আমরা এই ধাতুটা পাওয়ার পরে এই যে ধাতুটা আমরা 99.9% পরিষ্কার করে ফেলবো সেটি হলো কি বিগালক। এখন দেখো কিছু কিছু জিনিস আছে যে অ্যাসিডিক পদার্থ, ধরো আমি একটা ধাতু পাইছি, ধাতুর মধ্যে অ্যাসিডিক পদার্থ কিছু লাগে আছে, এখন ওইখানে যদি আমি ক্ষার পদার্থ মিশাই তাহলে কি হবে? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আলাদা ভাগ হয়ে যাবে, পানি হয়ে যাবে এবং শুধু ধাতুটা পেয়ে যাবো আমরা। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম? শুধু ধাতু পেলাম। তাহলে যদি আমাদের অ্যাসিডিক পদার্থ থাকে তাহলে আমরা কি বিগালক হিসেবে ব্যবহার করব? ক্ষারীয় জিনিস বিগালক হিসেবে ব্যবহার করব। আবার যদি ক্ষার জাতীয় পদার্থ থাকে তাহলে কি বিগালক হিসেবে ব্যবহার করব? অ্যাসিড হিসেবে, কারণ কি অ্যাসিড আর ক্ষার পরস্পরের বিপরীত, বিক্রিয়া করে পানি হবে, ঠিক আছে? এটা গেল হলো আমাদের বিগলন প্রক্রিয়া। এখন মনে করো বিগলন প্রক্রিয়া করার পরও তোমার 100% বা 99.9% বিশুদ্ধ হয় নাই, তারপর আমরা করতে পারি কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে একবার করাইছি। কি করাবো আমরা? কি নেব? একটা বিকারে, আমি খুব সংক্ষেপে বলে দিয়েছি যে একটা বিকারে একটা পাত্র নিতে হলো অবিশুদ্ধ, যেটা আমরা পরিষ্কার করব, আর আরেকটা পাত্র নিতে হবে কি বিশুদ্ধ। তাহলে এটাকে একটা তারের মাধ্যমে এবং একটা ব্যাটারির মাধ্যমে কি যুক্ত থাকবে। একটা হিসাব করবে হলো অ্যানোড হিসেবে কাজ করবে হলো তোমার অবিশুদ্ধতা, আর বিশুদ্ধতা কি ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন যে ধাতুটা আমরা নিব এখানে বিশুদ্ধ করার জন্য, যে ধাতুটা বিশুদ্ধ করার জন্য নিব সেই ধাতুটা কি আমরা যে মাঝখানে যে তরল ব্যবহারটা করবো, এখানে যে তরল ব্যবহার করবো, যে ধাতু বিশুদ্ধ করবো ওই ধাতুরই হাইড্রোক্সাইড ব্যবহার করবো, ওই ধাতুর একটা যৌগ ব্যবহার করতে হবে বলছিলাম না? যেমন যে কপার যদি আমরা বিশুদ্ধ করতে চাই তাহলে আমাদের দ্রবণ হিসেবে ব্যবহার করতে হবে হলো কপার সালফেট ব্যবহার করলাম, মনে করো যে তাহলে আমরা কপার ধাতুটা বিশুদ্ধ করবো, তাহলে দ্রবণ হিসেবে আমরা নিলাম হলো কপার সালফেট। হলো কপার হলো অবিশুদ্ধ আর হলো বিশুদ্ধ কপার।
এখন এইখানে যখন আমরা বিদ্যুৎ পরিচালনা করব বা তড়িৎ বিশ্লেষণ করব তখন কি হবে, এই যে কপারটা এখানে চলে আসবে, দ্রবণে চলে আসবে। হ্যাঁ, দ্রবণে চলে আসে এই কপার কোন হিসেবে আছে, কপার 2+ আয়ন হিসেবে আসে না, কপার 2+ আয়ন হিসেবে আসবে। সেই কপার 2+ আয়ন কি করবে, ক্যাথোডে যে বিশুদ্ধ আছে ওইখানে যে ইলেকট্রন ত্যাগ করে ধাতুতে পরিণত হবে। তার মানে কি এইখানে যত কপার আছে, বিশুদ্ধ কপার আছে, অবিশুদ্ধ কপার আছে, সেগুলো কি এখানে চলে আসলো, আর শুধুমাত্র বিশুদ্ধটুকু এই এক ক্যাথোডে গিয়ে জমা হবে। এইটি তো তড়িৎ বিশ্লেষণ। ডিটেইলসে তো পড়াইছি এটা, তাই না? তড়িৎ বিশ্লেষণটা বুঝতে পারছো? তাহলে তড়িৎ চালনার মাধ্যমে যে প্রক্রিয়ায় তড়িৎ চালনার মাধ্যমে কোন ধাতুকে বিশুদ্ধ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বলে। ঠিক আছে? তারপরে দেখো আয়রন নিষ্কাশন। এখন হলো আমরা আয়রন নিষ্কাশন করব। আমরা এর আগে একটা ধাতু পড়ছিলাম কি, হেমাটাইট, আকরিক পড়ছিলাম, হেমাটাইট। এই হেমাটাইটে থাকে হলো আমাদের আয়রন, ফেরাস। এখন ফেরাস বা লোহা বা আয়রন যাই বলি আমরা। এখন সেটার মধ্যে কি খারাপ আয়রনও তো থাকতে পারে, তাই না? যে আয়রনটা আমাদের প্রয়োজন না, তাই না? তো সেই আয়রনটা আমরা সরিয়ে আয়রনটা কি বিশুদ্ধ করব, সেই আয়রনটা সরাবো। এখন এটা হলো 3টা ধাপে করা হয়। গাঢ় করা হয় প্রথমে, তারপর আবার ঘূর্ণীকরণ, তাপজারণ করা হয়, তারপরে কি বিকলন দ্বারা একটা চুল্লি, এটাকে বলা হয় কি বাপ্তা চুল্লিতে লৌহ নিষ্কাশন করা হয়। মনে করো একটা চুল্লি একটা যন্ত্র, হ্যাঁ যন্ত্র, এখানে মনে করো 2টা দেওয়া থাকে, আর এখানে মনে করো বরফ একবারে লাগার মতো বরফ, প্রচুর তাপ দেওয়া হয়, ইট সহ একবারে যদি তোমাদের মনে করো ইট খোলা বলো না, ওইখানে যেরকম তাপ দেওয়া হয় ওই ধরনের চুল্লি টাইপের। হ্যাঁ, তো উপর থেকে এই হেমাটাইটে আকরিক গুলো উপর থেকে দেওয়া হয়, উপর থেকে এই গরম এর মধ্যে পালানো হয়। গরমে পালানোর পরে কি হেমাটাইটের যে লোহা আছে, হ্যাঁ ফেরাস আছে এবং আয়রন আছে, দুটো কি আলাদা হয়ে যায়, এবং দুটো ঘনত্ব 2 রকম, ঘনত্ব কি 2 রকম। তখন কি হয় যে এই যে গলিত যে বালু কণা আছে, এর মধ্যে বালু টালু অন্যান্য যে খনিজ মল আছে সেটা এক পাশ দিয়ে বের হয়, মনে করে এই পাশ দিয়ে গলিত বালু কণা বের হলো, আর এই পাশ দিয়ে আয়রন আর নিচে বের হলো। বুঝতে পারছো? এখানে গরম হাওয়া বের করে বিভিন্ন জায়গা থেকে, উপর থেকে নিচে চলে। এটা হলো একটা যন্ত্র, নাম কি বাপ্তা চুল্লি। তাহলে এর মাধ্যমে কি আয়রন নিষ্কাশন করা হয় গলিয়ে। বুঝতে পারছো? তাহলে আমাদের ধাতু নিষ্কাশন এই পর্যন্ত, ধাতু বিশুদ্ধকরণ হয়েছে পড়াটা। আগামীকাল সব বড়দের ভালো মতো পড়া হবে। কত করে ভিডিও